প্যারাগ্রাফ নিয়ে একবার ডিসকাস করেছিলাম না, ডেসক্রিপটিভ ন্যারেটিভ, মনে আছে? অনেকদিন আগে অনেকদিন আগে জানুয়ারিতে ডিসকাস করছি, মনে আছে? আপনারা যে সারা সপ্তাহ কিছু করেন না, এটারই প্রমাণ। কি একটা আমার মার্কার দিল, এসে বা রাইটিং, যে কোনো ধরনের রাইটিং, হ্যাঁ, সাধারণত 4 ধরনের। হ্যাঁ, লেকচার 6 কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। Compare and contrast essay. Did you find it? আচ্ছা, ওকে। আমি একটু আগে বেসিক ডিসকাস করে দেন উইল মুভ অন টু কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এসে। সো বেসিক্যালি আমরা যে কোনো ধরনের রাইটিং যদি লিখি, এটা সবসময় মাথায় রাখবেন যে কয়েক প্রকারের, স্পেশালি 4 প্রকারের রাইটিং হয়। রাইটিং বলতে মানে 4 ধরনের রাইটিং হয়। একটা হচ্ছে ডেসক্রিপটিভ, আমি আপনাদের বলেছিলাম যে 5 কমন সেন্স মানে পঞ্চইন্দ্রিয় ইউজ করে ডেসক্রাইব করবেন। গরু রচনা লিখতেছেন, সো ইউ আর অ্যাকচুয়ালি ডেসক্রাইবিং সামথিং। আপনি হয়তো একটা মানুষকে নিয়ে ডেসক্রাইব করছেন, সেই মানুষটা দেখতে কেমন, তার আচার আচরণ কেমন, সো ইউ আর অ্যাকচুয়ালি ডেসক্রাইবিং দ্যাট পারসন অর দ্যাট পার্টিকুলার অবজেক্ট। এখন ডেসক্রাইব কিভাবে করছেন? আপনার এই সেন্সগুলো দিয়ে। আপনি চোখে দেখতে পাচ্ছেন, আপনি টাচ করতে পারছেন, আপনি শুনতে পাচ্ছেন, আপনি স্মেল করতে পারছেন। আমি যদি বলি যে হোয়াট ডাজ ইট টেস্ট লাইক, হোয়াট ইজ লাইক, হাউ কাচ্চি টেস্ট লাইক, কাচ্চি টেস্টটা কেমন, এখন যে জীবনেও খায় না সে কিন্তু বলতে পারবে না, রাইট? সো unless and until you eat it, you can actually describe how is it actually, how does it taste, what's the flavor, what's the smell, what are the ingredients in that particular meal, তাই না? সো এগুলো তাহলে বলতে পারছেন কেন? কারণ আপনি এগুলো ডেসক্রাইব করার মতো যে করার জন্য যে সেন্সগুলো আছে সেগুলো আপনি ইউজ করেছেন। ওকে, ন্যারেটিভ মানে হচ্ছে আমরা যে গল্পের বই পড়ি। গল্পের বই পড়েছেন কখনো? পড়েন কখনো? নাকি জীবনে পড়েন গল্পের বই? তো বাংলা ইংলিশ যাই হোক, যে কোনো ভাষারই যে আমরা গল্প পড়ি সেগুলো হচ্ছে ন্যারেটিভ স্টাইলে লেখা। ন্যারেটিভ মানে হচ্ছে ন্যারেটিভের মধ্যেও ডেসক্রিপশন থাকে, অনেক কিছু আমরা ডেসক্রাইব করি, কিন্তু একটা সিকোয়েন্স থাকে। গল্প যদি উল্টাপাল্টা বলে তাহলে কি শুনতে ভালো লাগবে? না। গল্প একটা শুরু আছে, একটা ক্লাইম্যাক্স আছে, একটা শেষ আছে, ঠিক আছে? সো ওইটা যেমন আমরা সিকোয়েন্স ওয়াইজ লিখি, ন্যারেটিভ রাইটিংটাও এরকম। এখন ন্যারেটিভ রাইটিং আপনারা ছোটবেলায় পড়েছেন, যেমন a visit to a historical place or the journey by train। লিখছেন কখনো প্যারাগ্রাফ? জার্নি বাই ট্রেন, এগুলো হচ্ছে সবই ন্যারেটিভ, কারণ আপনি খুব সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে একটা ডেসক্রিপশন দিয়েছেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি ন্যারেটিভ টাইপ অফ রাইটিং। আপনাকে যদি আজকে বলি যে রাত্রেবেলা যদি আপনাদের নক দিয়ে বলি যে হাউ ডিড ইউর ডে গো, মানে আপনার দিনটা কেমন গেল, তো তখন কিন্তু আপনি অবশ্যই বিকেল থেকে শুরু করবেন না, আপনি সকাল থেকে শুরু করবেন। সো দেয়ার ইজ এ সিকোয়েন্স, ঠিক আছে? এটা হচ্ছে ন্যারেটিভ। আর এক্সপোজিটরি হলো এক্সপোজিটরি মানে হচ্ছে ইউ হ্যাভ টু বি ইনফরমেটিভ। ইনফরমেটিভ মানে কি বলেন তো? তথ্যবহুল। তো ইনফরমেটিভ তথ্যবহুল মানে কি? আমি যখন কোনো কিছু ইনফরমেশন দিচ্ছি তখন আমার কিছু তথ্য দিতে হচ্ছে, আমার সেটা কিন্তু র্যান্ডম কোনো তথ্য না। হ্যাঁ, যেমন আমি একটা পার্টিকুলার সোর্স থেকে আমি তথ্য দিচ্ছি। আপনাদের রিসেন্টলি কোনো একটা ইনভেনশন হচ্ছে, রিসেন্টলি একটা চেঞ্জ হচ্ছে, সেটা আপনি শুধু এমনি বলবেন না, আপনি প্রপার রিসোর্স থেকে বলবেন। যেমন অ্যাকর্ডিং টু দ্য ডেইলি স্টার or according to the New York Times, this research has been found or something like this study has been found, study reported that this happened or that happened। তার মানে কি? আমি যা তা বলতেছি না যে সূর্য পশ্চিম দিকে ওঠে, it has some proven source, ঠিক আছে? এটা এভিডেন্স থাকতে হবে। এক্সপোজিটরি মানে হচ্ছে আপনার you have to give authentic evidence, at the same time you have to give a proper information, appropriate information। গরু রচনা আমি অনেক কিছু লিখতে পারি, লাস্ট একদম গরুর মাংস পর্যন্ত চাইলে চলে যেতে পারি, ঠিক আছে? বাট ইনফরমেটিভ বা এক্সপোজিটরি টাইপের এসেতে ইট হ্যাভ টু বি ভেরি লজিক্যাল। হ্যাঁ, এখানে আপনার ইমাজিনেশনের কোনো জায়গা নেই। ন্যারেটিভে আপনি চাইলে ইমাজিনেশন করতে পারেন। আপনাকে আমি বললাম যে আপনার দিনটা কেমন গেল, আপনি চাইলে পুরোটাই বানিয়ে বলতে পারেন না? উই ক্যান মেক আপ আ স্টোরি, ঠিক আছে? কিন্তু এক্সপোজিটরি হচ্ছে ইউ হ্যাভ টু রাইট লাইক ইনফরমেটিভ টাইপের এসে
তারপরে হচ্ছে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, আর হচ্ছে কজ এন্ড ইফেক্ট। আচ্ছা, এই ইনফরমেটিভটা আরেকটু বুঝাই। ইনফরমেটিভ আপনারা অনেক সময় ল্যাব রিপোর্ট লেখেন না, ল্যাবের রিপোর্ট লিখতে হচ্ছে না, এবার ল্যাব করছেন না, ল্যাবের রিপোর্ট লিখতে হচ্ছে না। সো দিস ইজ কাইন্ড অফ ইনফরমেটিভ। এখানে না পাচ্ছেন আপনি কোনো ডেসক্রাইব করতে, না পাচ্ছেন আপনার ইমাজিনেশন ইউজ করতে, হোয়াট এভার ইউ গট মানে রেজাল্ট ডেটে সেটাই আপনি রিপোর্টে লিখছেন। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ এক্সপোজিটরি টাইপ অফ রাইটিং, যেখানে আপনি শুধু ইনফরমেশন দিচ্ছেন, এবং এটা এমন না যে মানে লাইক ইউ ডিডন্ট মেক আপ দ্যাট ইনফরমেশন। দিস ইজ এ সলিড ইনফরমেশন, সলিড রেজাল্ট, সলিড ফাইন্ডিংস। ল্যাবে আপনি যা পাচ্ছেন সেটাই আপনি রিপোর্টে লিখছেন। সো দিস ইজ রিপোর্ট রাইটিং ইজ অলসো ওয়ান টাইপ অফ এক্সপোজিটরি রাইটিং, ঠিক আছে, এক্সপোজিটরি টাইপ অফ এসে। আচ্ছা, আর্গুমেন্টেটিভটা মানে কি? আমি মনে আর্গুমেন্টেটিভ নিয়ে ডিসকাস করেছিলাম কি? আর্গুমেন্টেটিভ তো কি পড়াইছি, দেখাইছি না যে একটা ছবির মধ্যে আর্গুমেন্টেটিভটা তাই না? আচ্ছা, আর্গুমেন্টেটিভে আমি বলেছিলাম যে আপনাদের খুব বলার কথা, কারণ আমার স্মৃতিতে আছে, আপনাদের স্মৃতিতে নাই কেন বুঝলাম না। আপনাদের স্মৃতিতে আমার থেকে আরো বেশি ফ্রেশ থাকার কথা। যুক্তি হ্যাঁ, যুক্তি। বাট আমি একটা মজার একটা গল্প বলবো, গল্প না, মজার একটা শব্দ বলেছিলাম যে এই আর্গুমেন্টেটিভ বা এই যুক্তি তর্ক কিন্তু আমাদের গ্রামের মতো কাজ না। ঝগড়া এবং তর্কের ভিতরে পার্থক্য অবশ্যই আমি এটাই বলছিলাম, ঝগড়া এবং তর্কের মধ্যে পার্থক্য আছে। আপনি যখন ঝগড়া করেন ইউ আর মোস্ট অফ দ্য টাইম লাইক 100% অফ দ্য টাইম ইউ আর বিং ইমোশনাল, বা যখন আপনি যুক্তি তর্ক করছেন তখন ইউ আর বিং লজিক্যাল, ঠিক আছে? কারণ আপনি হুট করে একজনকে ইমোশনালি কিছু বলতে পারবেন না। ইমোশনালি বলতে গেলে আপনার যুক্তি তো থাকবে না, উল্টাপাল্টা কথা বের হবে, কারণ ইমোশনালি বলছেন আপনি। বা যখন আপনি লজিক্যালি চিন্তা করবেন, লজিক্যালি বলবেন, তখন লজিক্যাল কিছু পয়েন্টস থাকবে আপনার, যে আমি তাকে যে অ্যাটাক করব উইথ সাম লজিক্যাল আর্গুমেন্টস, লজিক্যাল পয়েন্টস, ঠিক আছে? হ্যাঁ, ডিবেট মানে হচ্ছে যুক্তি তর্ক, ঠিক আছে? তো ডিবেটে দেখবেন যে কেউ ইমোশনালি কাউকে অ্যাটাক করে না। ইমোশনালি বলতে আমি এটা বুঝাচ্ছি, ইমোশনালি কনভিন্স করে না যে ইউ হ্যাভ টু অ্যাগ্রি উইথ মি জাস্ট বিকজ আই এম ইউর ফ্রেন্ড, ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, ইউ হ্যাভ টু অ্যাগ্রি উইথ মি জাস্ট বিকজ দিস ফ্যাক্ট ইজ কারেক্ট, ঠিক আছে? যেমন আমি এখন যদি বলি যে rickshaw should be banned from the highways in Dhaka. Rickshaw should be banned or must be banned from Dhaka city, for example. Do you agree or disagree? Disagree. Why? Because it's convenient for us. Okay, very good. তারপর আর আরেকজন disagree বলছে, আমি কিন্তু শুনছি। কারণ বলেন, এই তো যখন আপনি একটা পয়েন্ট আপনি স্ট্যান্ড নিলেন না, একটা পক্ষ তো নিলেন আপনি, অপোজিশন, ইউ টুক আ স্ট্যান্ড, ইদার এগ্রি অর ডিসএগ্রি। কারা এগ্রি? তাহলে বাকি সবাই এগ্রি যে রিকশা ব্যান করা উচিত? নো। হ্যাঁ, নো। ফর হাইওয়ে সিটি। ওকে, ফর হাইওয়েজ নট ইন সিটিতে, তো হাইওয়েজ আছে, সিটিতে আরো অনেক কিছু আছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের অলিগলি তো বন্ধ করা উচিত। অলিগলি তো বন্ধ করা উচিত। সো ওয়াই, কেন বন্ধ করা উচিত? যানজট তৈরি হয়, আর এখন যে মানে প্রযুক্তির সাথে মিলে যে ব্যাটারি চালিত রিক্সা, এগুলো আনকন্ট্রোল থাকে, আনকন্ট্রোল থাকে, সো অ্যাক্সিডেন্টাল, ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল থাকে। আচ্ছা, আর Rickshaw is a very easy vehicle for us. easy vehicle. Acha. Is it time consuming? Yes, obviously time consuming for the third world countries like Bangladesh. Is it affordable? Yes. Yes, affordable. But more than bus? No. হ্যাঁ, এক্স্যাক্টলি। সো তার মানে কি, আপনি পার্শিয়ালি অ্যাগ্রি করছেন, পার্শিয়ালি ডিসঅ্যাগ্রি করছেন। এরকম অনেক হয় যে এরকম অনেক পয়েন্ট অফ ভিউ আছে যে আমি পুরোপুরি অ্যাগ্রিও করতে পারছি না বা পুরোপুরি ডিসঅ্যাগ্রিও করতে পারছি না। ইউ ক্যানট কমপ্লিটলি অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট স্টেটমেন্ট। তখন আপনার বলতে হবে যে হ্যাঁ, ঢাকা সিটি থেকে রিক্সা ব্যান করা উচিত অনলি ফ্রম দ্য হাইওয়েজ, ঠিক আছে? হাইওয়েজ থেকে রিক্সাগুলো রিমুভ করা উচিত, বাট নট ফ্রম দি রেসিডেন্সিয়াল এরিয়াস। আমরা যে অলিগলি বলি, এটা মানে হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়াস। সো রেসিডেন্সিয়াল এরিয়াস থেকে আমরা রিক্সাটা রাখবো, বিকজ ইটস কোয়াইট কনভিনিয়েন্ট, ইটস কোয়াইট অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়াইট ইজি টু মুভ ফ্রম সামওয়্যার টু সামওয়্যার প্লেস, ঠিক আছে? তো এইভাবে আমরা বলতে পারি। কিন্তু আপনি যেমন আমার ক্ষেত্রে আমি মনে করি যে রিক্সা হলো যেমন আজ থেকে আমি যদি 95 বা 98 এর কথা যদি বলি, মানে 1998 সালের কথা যদি বলি, when I was very younger, তখন রিক্সা চড়া মানে হচ্ছে এটা অন্যরকম রোমাঞ্চকর ঢাকা শহরে, ঠিক আছে?
মানে হার্ডলি আমি 2-3টা বাস দেখতাম, হার্ডলি 2-3টা প্রাইভেট কার দেখতাম, ঠিক আছে? তো ওইখানে রিক্সা চড়ার মধ্যে একটা অন্যরকম ভাইব আছে। এখনো আমার রিক্সা চড়তে ভালো লাগে, বাট এখন জ্যামে বসে রিক্সা চড়ি আর কি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, হ্যাঁ, যে আমি চাইলেই রিক্সাটাকে প্রমোট করতে পারতাম, কিন্তু আনফরচুনেটলি আমার রিক্সাটাকে প্রমোট করতে পারছি না, জাস্ট ডিউ টু লট অফ অ্যাক্সিডেন্টস দ্যাট হ্যাপেন ডিউ টু রিক্সা। হ্যাঁ, রিক্সার জন্য হয়, এবং আরেকজন আছে আমাদের বাইক ওয়ালা, ঠিক আছে? So a week ago I lost one of my students just due to this bike accident. So এই জন্য আমি বাইকটাকে আমি বেশি ভয় পাই more than rickshaws, ঠিক আছে? সো যাই হোক, আর্গুমেন্টেটিভ এসে আমরা এখানে ফোকাস করবো না, আমরা কম্পেয়ার কন্ট্রাস্ট এসে ফোকাস করবো এই মানে কোর্সে। কম্পেয়ার কন্ট্রাস্ট এসেটা মানে কি বলেন তো? হোয়াট ইজ কম্পেয়ারিং? হ্যাঁ, তুলনা করা। হোয়াট অ্যাবাউট কন্ট্রাস্ট? কন্ট্রাস্ট মানে কি? বিপরীত। আচ্ছা, বিপরীত না? আচ্ছা, কম্পেয়ার হলো যখন আমি খুব কাছাকাছি মানে সিমিলার কোনো দুইটা বিষয় আমি কম্পেয়ার করি, ঠিক আছে? যেমন আই ক্যান কম্পেয়ার উইথ, লাইক আই ক্যান কম্পেয়ার ইমরান উইথ রবীন্দ্র। কেন? কারণ দে বোথ বিলং টু ট্রিপলি ডিপার্টমেন্ট। বাট যখন আমি ইমরানের সাথে আমার ইংলিশ ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্টের সাথে কম্পেয়ার করবো, দ্যাট উইল বি কাইন্ড অফ কন্ট্রাস্ট, বিকজ হি ইজ ফ্রম ট্রিপলি and that student is from English department, so ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট, ঠিক আছে? বা তারা যে ধরনের স্টাডি করে আপনারা যে স্টাডি করেন, ইট উইল নট বি সিমিলার। হ্যাঁ, একটা বেসিক ইংলিশ কোর্স করানো হয়, বাট তারা ইংলিশে যেসব জিনিস পড়ে এগুলো তারা আপনারা পড়ানো হয়। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। সো তার মানে কি, আমি চাইলে আবার এটাও করতে পারি যে আপনারা তো 14 নম্বর ব্যাচ না, তো 14 নম্বর ব্যাচের সাথে 13 ব্যাচের একটা কম্পেয়ার করতে পারি, যে সিনিয়ররা কেমন ছিল, এখন ফ্রেশম্যানরা কিরকম, ঠিক আছে? সো যদি আমি ব্যাচ 13 সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, বাট আই ক্যান কম্পেয়ার, ঠিক আছে? বা ফ্রম ইউর আদার টিচার্স, এটা গেল। আরেকটা হতে পারে যে কম্পেয়ার করতে পারি ট্রিপলি ইন ইউনিভার্সিটি অফ স্কলার্স ভার্সেস ট্রিপলি ইন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দুটো ইউনিভার্সিটির ট্রিপলি ডিপার্টমেন্টের আমি কম্পেয়ার করতে পারি, ঠিক আছে? এখানে কিন্তু কম্পেয়ার হচ্ছে, বাট আমি অবশ্যই মানে ব্র্যাকের বিবিএর সাথে আমি ইউনিভার্সিটি অফ স্কলার্সের ট্রিপলি কম্পেয়ার করবো না, দ্যাট উইল বি কন্ট্রাস্ট। এটা হচ্ছে বেসিক, ঠিক আছে? সো কম্পেয়ার হলো two similar things and contrast হচ্ছে two dissimilar things, মানে দুটো dissimilar যেটা। এটা যদি কোশ্চেন আকারে আসে এক্সামে, তাহলে কিভাবে? I will say এখনো পড়ানো শেষ হয়নি। আচ্ছা, সো কম্পেয়ার কন্ট্রাস্টে সাধারণত যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নটা আমরা দেখি পেজ নাম্বার সেকেন্ড নাম্বার পেজে দেখেন। Did you find it? আচ্ছা, সেকেন্ড নাম্বার প্যাসেজ পেজে দেখবেন যে how to write compare and contrast type of essay. Let's read it. In compare and contrast type of essay, examiners want you to discuss the points of comparing and contrasting two things: similarities and differences. Dissimilarities among differences, same thing between the two. Therefore, it is important that you find out relevant points of similarities and differences of the two mentioned things after reading the question format. Let's look at an example. At example, dekhi. Question ta dekhen. Read the question. Some people want to live in a house while others prefer living in an apartment. কিছু মানুষ ঘরে মানে নরমাল নিজেদের হাউসে বসবাস করতে চায়, আর কিছু মানুষ while other মানে অন্যথায় অন্যরা কিছু মানুষ আছে যারা অ্যাপার্টমেন্টে বসবাস করতে পছন্দ করে। So does living in a house bring more advantages than living in an apartment? তার মানে কি, হাউসে যদি বসবাস করে সেটা কি খুব বেশি বেনিফিট দেয় rather than living in an apartment? এখানে আপনার পয়েন্ট অফ ভিউ শেয়ার করার থেকে আপনার আগে সিমিলারিটিজ এবং ডিফারেন্সটা দিতে হবে। লিভিং ইন আ হাউস ভার্সেস লিভিং ইন অ্যান অ্যাপার্টমেন্ট। হাউস ভার্সেস অ্যাপার্টমেন্ট ধরে নেন। এখানে অ্যানসার দেয়া আছে, একটা স্যাম্পল এসে আমি লিখে দিয়েছি, কিন্তু কথা হচ্ছে আপনারা বলেন যে আমি এটা স্ট্রাকচারটা আমি আরো দেখি কিভাবে আমরা স্ট্রাকচারটা করব।
How to structure this writing answer? প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিব। এখন এই যে প্যারাগ্রাফ 1 ইন্ট্রোডাকশন, এটা কিন্তু আপনাদের লিখতে হবে না পরীক্ষার খাতায়, আপনি সরাসরি ইন্ট্রোডাকশন শুরু করবেন। প্লিজ ডোন্ট রাইট দিস পয়েন্ট। আমরা ছোটবেলায় পয়েন্ট করে লিখতাম না, ইন্ট্রোডাকশন, বেনিফিটস বা এরকম, এগুলো লিখবেন না, জাস্ট প্যারা করে লিখে ফেলবেন। এসে মানে হচ্ছে ইউ হ্যাভ টু মেক মাল্টিপল প্যারাগ্রাফস, ঠিক আছে, নট দ্য টাইটেলস। ইউ ডোন্ট হ্যাভ টু রাইট দ্য টাইটেলস। আচ্ছা, এখন আপনার যদি মনে হয়, হতেই পারে যে আপনার মনে হয় যে হাউসের থেকে অ্যাপার্টমেন্টেই ভালো বেনিফিটস, সো আপনি বেনিফিটস অফ লিভিং ইন অ্যাপার্টমেন্ট লিখলেন সেকেন্ড প্যারাতে, ঠিক আছে, এবং থার্ড প্যারাতে আপনি লিখলেন যে হাউসে বসবাস করার কি কি প্রবলেম হতে পারে, এটা ভাইস ভার্সা হতে পারে। বলেন, এখানে কি কোনো ওয়ার্ড কাউন্ট হবে? হ্যাঁ, ওয়ার্ড কাউন্ট হবে 250 ওয়ার্ডস ম্যাক্সিমাম, নট ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 250 words। কারণ আপনাদের সময় যে দেওয়া হবে, এই সময়ের মধ্যে আপনারা, আমি যদি মিনিমাম দিই তাহলে আপনি 500 লিখতে পারেন, 500 লিখতে পারেন, সো মিনিমাম দেওয়া দরকার, ম্যাক্স। কারণ অনেক সময় দেখা যায় একটু 60-70 হয়, বাট ইট ডাজন্ট ম্যাটার। অনেকে আছে যে 60-70 হয়, ইটস ওকে। আমারই তো মাঝে মাঝে 300, আমার তো 310 হয়ে যায় টু বি অনেস্ট। কারণ ইন্ট্রোডাকশনে আমি যখন লিখছি তখন আমি যখন সেকেন্ড প্যারাতে বেনিফিটস বা যাই লিখবো, আই নিড টু প্রোভাইড সাম এক্সাম্পল অ্যাজ ওয়েল। আমি বললাম যে হ্যাঁ, আমার অ্যাপার্টমেন্টে বসবাস করতে ভালো লাগে, বলে দিলেই তো হলো না, কেন ভালো লাগছে, কেন আমার এই বেনিফিটস পাচ্ছি। যেমন আমি যদি একটা অ্যাপার্টমেন্টে থাকি, তাহলে ওই অ্যাপার্টমেন্ট হাউজিং সোসাইটির একটা ফ্যাসিলিটিস আমি পাবো, মেনটেন্যান্সের ক্ষেত্রে আমি কিছু সুযোগ সুবিধা পাবো যে কোনো সময়। বাট নিজের একটা ঘর বাড়ি থাকলে দুনিয়ার সব মানে পানির লাইন ফুটা থেকে শুরু করে সব কিছু আমারই মেনটেন্যান্স করতে হবে। হ্যাঁ, বাট অ্যাপার্টমেন্টে একটা সুবিধা কি, আই জাস্ট মেক আ কল অ্যান্ড গাইজ উইল হেল্প মি। এটা হচ্ছে এটা আমার দৃষ্টিভঙ্গি, আপনাদেরটা অন্যরকম হতে পারে যে না, আমারটা আমি করবো, টিনের শেড বিল্ডিং হলো সমস্যা নেই, ঠিক আছে। সো হোয়াট এভার দ্য রিজনস ইউ হ্যাভ টু বি রিজনেবল। কেন আপনি পছন্দ করছেন, কেন আপনি প্রেফার করছেন, কেন আপনার প্রবলেমগুলো হচ্ছে, বা কেন বা বেনিফিটস হচ্ছে, ইউ হ্যাভ টু ডিসক্রাইব ইট। আপনাদের এক একজনের ডেসক্রিপশন এক এক রকম হতে পারে, কেউ হয়তো বা হাউসের বেনিফিটসটা বেশি বলবে, কেউ হয়তো বা অ্যাপার্টমেন্টের বেনিফিটস বলবে, টোটালি আপ টু ইউ, আপ টু ইউর থিঙ্কিং, ঠিক আছে। তো এখানে কোনো মানে নেগেটিভ মার্কিং নাই যে আপনি হাউসের বেনিফিটস লিখছেন দেখে আমি আপনাকে মার্কস বেশি দেব। আপনি হাউসের বেনিফিটসটা যদি সুন্দরভাবে ডিসক্রাইব করেন উইথ প্রপার এভিডেন্স, অবভিয়াসলি ইট উইল বি গিভেন মার্কস। এটা আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের খাতা আমি দেখবো না, আমি আপনাদের পয়েন্ট অফ ভিউটা জানার চেষ্টা করবো, ঠিক আছে। এটা নট অনলি মি, বাট অল দ্য এক্সামিনার্স যখনই খাতা দেখে তখন নিজের পয়েন্ট অফ ভিউটা অনেক দূরে রেখে স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউটা বোঝার চেষ্টা করে যে হোয়াট হি ওয়ান্টস টু সে। হ্যাঁ, ডিড ইউ গেট ইট ক্লিয়ার? আমাকে খুশি করার জন্য বলতে হবে না, আর আপনি জানবেনও না, আমি অবশ্যই এই টপিক অবশ্যই দিব না। সো যে টপিকই দিই আপনি জানতেও পারবেন না যে আমি কোনটা পছন্দ করি না করি। সো ইউ ডোন্ট হ্যাভ টু ইমপ্রেস দ্য এক্সামিনার, ইউ হ্যাভ টু বি রিজনেবল হোয়াইল ইউ আনসারিং ইট, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা স্ট্রাকচারটা একটু দেখি। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আপনারা ইন্ট্রোডাকশন লিখবেন, বেনিফিটস অফ লিভিং ইন আ হাউস, ইস্যুস অফ লিভিং ইন আ হাউস এন্ড কনক্লুশন। সো আমরা চাইলে এটার যে একটা আরেকটু আমি ডিটেইলসে লিখেছি যে কিভাবে লেখা যায়। প্যারাগ্রাফ 1 মানে ইন্ট্রোডাকশনে আপনি কি করবেন বেসিক্যালি। আমরা অনেক সময় না ইন্ট্রোডাকশন, আপনাদের একটা নিনজা টেকনিক বলবো, শুনতে চান? নিনজা টেকনিক বুঝেন তো? আচ্ছা, ইন্ট্রোডাকশন, হ্যাঁ নিনজা টেকনিক, ও শুনছি, আর কেউ শুনে নেই? ওকে, সো নিনজা টেকনিকটা মানে হচ্ছে টপ নচ ট্রিক। আমাদের ক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য টাইম, স্পেশালি যারা আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করি ইংলিশ, আমাদের আসলে থট প্রসেসিংটা অনেক দেরিতে হয়। যখন আমরা এসে বা হোয়াট এভার উই রাইট, আমাদের প্রসেসিং করতে একটু সময় লাগে, কারণ আমরা বাংলায় তো সবই ভাবতে পারি, বাট ওয়েন আই ট্রান্সলেটিং ইন ইংলিশ ইট টেকস টাইম। সো হোয়াট আই ক্যান ডু, আমরা most of the time we tend to spend more time in introduction rather than the other body paragraphs. আমরা কি করি, প্রথমে আরে ইন্ট্রোডাকশনটা আমি এমন সুন্দর করে লিখবো যে টিচার একদম ইমপ্রেসড হয়ে মানে মার্কস দিয়ে দেবে, বাট ডোন্ট ডু দ্যাট। আপনার পুরোটাই একটা ব্যালেন্স থাকতে হবে। আপনি ইন্ট্রোডাকশন সেই সুন্দর লিখলেন, কিন্তু আপনার বডি প্যারাগ্রাফগুলোতে কোনো এভিডেন্স নাই, কোনো রিজনেবল কোনো কথাবার্তা নাই, কোনো মতে জাস্ট হ্যাঁ আমার ভালো লাগে, হ্যাঁ আমার ভালো লাগে, এটা ভালো লাগে না, শেষ। বাট ওয়াই? You have to explain it. হ্যাঁ, সো
আপনি যেটা করবেন নিজের টেকনিকটা হচ্ছে যে আপনি ইন্ট্রোডাকশনের জন্য আপনার লেখা এক একজনের লেখার সাইজ এক এক রকম, এক একজনের লেখার সাইজ এক এক রকম। আমার ক্ষেত্রে হতে পারে যে হাফ পেজ বা 1 পেজ। 1 পেজ প্রথমে জায়গাটা রেখে পরের পেজে আপনি বডি প্যারাগ্রাফ শুরু করে দেবেন। বডি প্যারাগ্রাফে কি লিখবেন যে আপনি প্রথমে আপনার বেনিফিটসটা শেয়ার করলেন, যে অ্যাপার্টমেন্টে লিভিং এর বেনিফিট বা হাউসের লিভিং এর বেনিফিটটা লিখলেন, কেন এটা বেনিফিটস দিচ্ছে, কিভাবে বেনিফিটস দিচ্ছে সেটা লিখলেন, এন্ড দেন ইউ প্রোভাইড এন এক্সাম্পল। এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে যে সেন্টেন্স পড়ে আপনি ইউ হ্যাভ টু রাইট এন এক্সাম্পল। ঠিক আছে? সেকেন্ড থার্ড প্যারাতে কি, থার্ড প্যারাতে আপনি একটা ইস্যু স্টেট করলেন। এখানে হতে পারে হাউসেরও হতে পারে, অ্যাপার্টমেন্টও হতে পারে, এটা টোটালি আপ টু ইউ। ইস্যু মানে কি? প্রবলেম। ইস্যু মানে কি? প্রবলেম। সো প্রবলেমটা আপনি শেয়ার করলেন যে আমার হাউসে লিভিং এ বা অ্যাপার্টমেন্ট লিভিং এ কি প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে, হ্যাঁ, হাউ ইট লিডস টু দিস ইস্যু, দেন ইউ হ্যাভ টু রাইট এন এক্সাম্পল। এখন দেখেন আপনি যখন এই দুটো বডি প্যারাগ্রাফ লিখে ফেলবেন, তো বডি প্যারাগ্রাফটা কিভাবে লিখবেন আমি বলি। এই পার্টটাকে আমি প্রি রাইটিং স্ট্র্যাটেজিতে বলেছিলাম না, ব্রেনস্টর্মিং। ব্রেনস্টর্মিং করবেন যে আমি বেনিফিটসে কি কি লিখবো। বেনিফিটসে আমি লিখতে পারি, সাপোজ আমি অ্যাপার্টমেন্টের দপ্তরে আছে, হয়তো মেইনটেনেন্স। আমি খুব শর্টকাটে লিখছি, এগুলো খুব শর্টকাট লিখতে হয়, এগুলো টাইম ওয়েস্ট করা যায় না। মেইনটেনেন্স, তারপরে হচ্ছে হলো হাউজিং ফ্যাসিলিটি, হাউজিং ফ্যাসিলিটি, এগুলো হচ্ছে আমার চিন্তা ভাবনা। ঠিক আছে? আর হাউজিং ইস্যুটা হচ্ছে হলো নট এনি সোশ্যাল কানেকশন। কারণ আপনি যখন অ্যাপার্টমেন্টে বসবাস করবেন তখন একটা হাউজিং সোসাইটি থাকে, অ্যাপার্টমেন্ট সবার সাথে একটা নেইবারিং একটা রিলেশনশিপ তৈরি করা যায়। বাট নিজের মতো করে আপনি একটা জায়গায় বাড়ি বানালেন, শুধু আপনিই চালাচ্ছেন, আর কেউ আপনার সাথে সামহাউ রিলেট হচ্ছে না, এটা অনেক সময় হয়। এটা আমার কাছে মনে হচ্ছে নট এনি সোশ্যাল নেটওয়ার্ক। সোশ্যাল নেটওয়ার্ক কিন্তু হচ্ছে না, সোসাইটিতে আমি আছি কিন্তু সোশ্যাল হতে পারছি না, এটা হতে পারে। অথবা আমার কস্ট বাড়বে, কস্টিংটা বাড়বে, কারণ নিজের বিল্ডিংটা করতে গেলে আমার অনেক কস্টিং বাড়বে, নিজের পুরো মেইনটেইন সবকিছু। যেটা ভাড়া নিতে গেলে তো ইনকাম করতে হবে, এটা তো না। সেটা ভাড়া তুলতে হলে তুমি ওটাতে যাও, বেনিফিটসে যাও। না, আপনি তো বলছেন যে এটা মানে এটা তো আমি আমার কথা বলছি যে ভাড়া তুলে ভাড়া তুলতে তো আমি বুড়াই হয়ে যাবো। এটা লাভ না, এটা তো একটা মানে ফিক্সড একটা ইনকাম হইতেছে। বাড়ি ভাড়া নিয়ে আমার কোনো অপশন নেই, কারণ আমি ঢাকা শহরে বাড়ি বানাই নাই।